না না, সে কখনোই স্বীকৃতি দেওয়া হয়নি, কিন্তু এই কিছু না হোক এই মাটিয়াড়িতে এখন বর্তমানে প্রায় ৩,০০০ পরিবার এই কাজের সঙ্গে জড়িয়ে আছে। কিছু করার নাই, যে বেচা কিনা নাই বলে আর কিছু করার নাই, কিচ্ছু করে না কেউ। আজকে আমরা এসেছি মাটিয়ারি নামে একটা গ্রামে, যে গ্রাম ফরিদপুর পঞ্চায়েত এবং কালীগঞ্জ ব্লকের মধ্যে পড়ে, নদিয়া জেলার মধ্যে। এবং মাটিয়ারির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, মাটিয়ারি হচ্ছে কাঁসা পেতলের কাজের জন্য বিখ্যাত। মাটিয়ারির গ্রামের প্রায় 90% পরিবারের লোকজন সে একই কাজের সঙ্গে যুক্ত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা যুগ যুগ ধরে এই কাজ করে আসছিলেন। কিন্তু গত কয়েক দশকে বা গত এক দশকে তারা যে কাজ করতেন, সেই কাজের পরিমাণ বা সেই কাজের জায়গা বা সেই সুযোগের অভাব বা ঠিকঠাক পয়সা না পাওয়া বা ঠিকঠাক জিনিসপত্র সেল করতে না পারে, এবং সেই সঙ্গে সঙ্গে কর্পোরেট বিভিন্ন বিদেশি কোম্পানি এবং চাইনিজ কোম্পানি তাদের যে সস্তার যে জিনিস, সেগুলোর জন্য আজকে এই মাটিয়ারি গ্রামের যারা কাজ করতেন তাদের সেই কাজের জায়গা কিন্তু হারিয়ে যেতে বসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কথা বলবো গ্রামবাসীদের সঙ্গে, যারা কাজ করতেন তাদের সঙ্গে, তারা কি ভাবছেন এবং কোথা থেকে কি হলো, বা তারা কেউ কাজ করতেন, কোথায় বিক্রি করতেন এবং কেন এরকম হলো, সেই সব বিষয়ে চলুন। করতো দিয়ে কত বছর থেকে কাজ? আমি তো এসে 25-26 বছর থেকে দেখছি। মানে আপনি বিয়ে হওয়ার পর থেকে? হ্যাঁ হ্যাঁ, জগ তৈরি করতো। এই বছর 5-6 থেকে আর করে না, বেচা কিনা নাই বলে আর করে না। হঠাৎ করে বেচা কিনা বন্ধ? হ্যাঁ, হঠাৎ বেচা কিনা বন্ধ হয়ে গেল বলে আর করে না। মানে এই আপনাদের পুরো মাটিয়ারি গ্রামের সবাই সবাই এই কাজ করে। এখন ওই থালাটা আর বালতিটাই এখন একটু বেশি চলছে। মানে এখন লিমিটেড হয়ে গেছে, আগে অনেক কিছু তৈরি হতো। হ্যাঁ, আগে অনেক কিছুই তৈরি হতো। আগের মতো বিক্রি বাটাও না, জিনিসগুলো বিক্রি হতো আপনারা হোলসেল বিক্রি করতেন? আমাদের গ্রামেই বিক্রি করতো। এখানে লোকজন এসে এখানে গ্রাম থেকে? না, গ্রামের লোকই এসে নিত, বাড়ি থেকে বস্তা করে নিয়ে যেত, বিক্রি করে এসে পয়সা দিত। কিন্তু এখন সেই জায়গাটা, এখন আর সেই জায়গাটা নেই। তাহলে সাধারণত বিক্রি বাটা কমে গেছে বলেই এখন একবারেই বন্ধ করে দিয়েছে। এরকম কতগুলো, মানে আগে ধরুন পুরো গ্রামের লোক করতো, এখন কতগুলো লোক করে? এখন প্রায় এক কয়েকজন, একজন বেশি করে না। এই গ্রামে কতগুলো লোক করতো? গোটা গ্রামের লোক করতো। হ্যাঁ, প্রত্যেক বাড়িতে বাড়িতে ওই সবকিছু হতো, জগ, সিলিচি, এই বালতি, ঘড়া, এরকম সবই হতো। এখন একটু বেশি চলছে এই থালাটা আর বালতিটা। তখন ধরেন আপনাদের একটা ইনকাম সোর্স ছিল, যে আসতো টাকা, হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যাওয়াতে এখন আবার কি করছেন? আমাদের এখন মাঠে ঘাটে কাজ করে, এখন মিস্ত্রি কাজ করে। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে একটা শিল্পী যে সবকিছু বানাতো, সেখান থেকে অন্যের কাজে বসে। এখন কিছু করার নাই, যে বেচা কিনা নাই বলে আর কিছু করার নাই। সরকার বা পঞ্চায়েত কিচ্ছু করে না, কেউ কিচ্ছুই করেও না, দেখাইও না। আমার নাম পার্সোনা শেখ। বাড়িতে একটা বাড়ি ঠিক বলবো না, একটা কারখানা ছোট মতো, যেখানে এই যে পিতল, তামা এবং দস্তা মিলে যেটা করা হয়, পিতল এবং তার থালা তৈরি করা হয়। আমরা বসে রয়েছি। নাম? আমির হামজা। আমির হামজার সাথে বসে রয়েছে, এবং রিদওয়ান শেখ। আমির হামজা ও রিদওয়ানের সঙ্গে বসে রয়েছি। আমরা কথা বলবো যে আমরা আগে আপনাদের বলেছি যে মাটিয়ারি একটি বিখ্যাত গ্রাম, যেখানে বিখ্যাত হচ্ছে সেখানে এরকম অনেক কিছু তৈরি করা হয়, মানে পিতলের বা কাঁসার অনেক থালা থেকে, জগ থেকে শুরু করে অনেক কিছু তৈরি করা হয়। তো সেগুলোর সেই যে পুরো গ্রামের যে বাজারটা, সেটা নষ্ট হয়ে গেছে। এবং যদি এটা একটা শিল্প, সেই শিল্পের মর্যাদা তারা তো কখনোই পাননি, কখনোই পান না এবং পাননি। কিন্তু তার মাঝে কি হয়েছে, এগুলো যে বিক্রি হতো, সেই বিক্রি জায়গাটাও নষ্ট হয়ে গেছে, সেটা অর্ধেকেরও কম হয়ে গেছে, তার থেকে কমে গেছে, এবং অনেক কিছু তৈরি করেন না। ফলে একটা শিল্প যেটা ছিল সেটা তো হারানোর পথে। সেই সঙ্গে সঙ্গে এর মাধ্যমে একটা কেরিয়ার ছিল, জীবিকা ছিল। আমরা কথা বললাম, আপনারা দেখলেন যে তারা আজকে এই কাজ হচ্ছে না, বিক্রি হচ্ছে না বলে তারা এখন লেবারের কাজ করছেন, বা রাজমিস্ত্রির কাজ করছেন, বা বিদেশ চলে আসছেন কাজ করতে। তো যাই হোক, আমরা পেয়েছি আমির হামজাকে। আমরা জিজ্ঞেস করবো যে এই যে কাজ আপনারা কতদিন থেকে করেন? তখন সময়ের সাথে তাল মিলিয়ে আমরা এই কাজটা শুরু করি, যেহেতু এই কাজটা সেই সময় ভালো ছিল, চলছিল আর কি। হ্যাঁ, থালার একটা চাহিদা ছিল, কিন্তু এখন বর্তমান বাজারে
এমন হয়ে গেছে যে চারিদিকে হ্যাঁ, চারিদিকে অন্যান্য মেশিনে তৈরি মাল আসার কারণে আমাদের হাতের কাজগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে এতদিন আপনার জমি ধরে কাজ করছেন, আপনার বাবা কত ধরে করছেন কাজ? বাবা কতদিন থেকে করছে? বাবার যদি দেখা যায় 50 বছর। আজীবন করছেন? হ্যাঁ, বাবার যদি 50 বছর বয়স হয়, কিছু না হোক 35 বছর করছে এই কাজ। সেই ছোটবেলা থেকে আজীবনই হ্যাঁ, জমিতে হ্যাঁ, কাজ হ্যাঁ। করে যাচ্ছেন। তো ফলে এখন সেই জায়গাটা হঠাৎ করে এখন মার্কেট নেই। না, তো এ নিয়ে আপনারা আপনাদের প্রতিনিধি ধরুন এমএলএ হোক বা প্রধান হোক তারা কিছু করেনি? যেহেতু এই যে পুরো গ্রামটা বিখ্যাত হচ্ছে আপনাদের এই কাজের জন্য, সেটা বাংলায় বিখ্যাত মাটি। হ্যাঁ। তো সেখানে আহ কোন প্রতিনিধিরা কিছু করার চেষ্টা করেন? প্রতিনিধিরা বারবার হয়তো একটা আশ্বাস দিয়েছে যে এইগুলো জমা দাও, এই টাকা পাওয়া যাবে, এই হতে পারে, এটা জোগাড় কেনার জন্য এই ধরনের টাকা দেওয়া হবে, আধার কার্ড জমা দাও, এই তোমাদের যে কাজের যে আমাদের একটা কার্ড হয় ইউনিয়ন থেকে, সেই কার্ডগুলো জমা দিতে, কিন্তু কোনোদিন পাওয়া যায়নি কিছু। কোনো স্বীকৃতি না, নেই? না, না, কোনো স্বীকৃতিই পাওয়া যায়নি। তাছাড়াও কি এখন বর্তমানে সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের, সেই প্রকল্পগুলোতেও মানে আমাদের যে কাজ, ওখানে যে একটা কাজের একটা শ্রমিকের যে কার্ড তৈরি হচ্ছে না, ওই যে শ্রমিকের কার্ডগুলোর ক্ষেত্রে আমাদের কাজটার কিন্তু কোনো জায়গা নেই। ওগুলোতেও মানে আমাদের কাজটা মানে যে ওখানে বিভিন্ন কাজের, আপনার কাছে স্বীকৃতি হ্যাঁ, দেওয়া হয়নি যে বিভিন্ন সেই কাজ, কাজের হ্যাঁ, স্বীকৃতি হ্যাঁ, দেওয়া হবে সেই? না, না, সে কখনোই স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু এই কিছু না হোক এই মাটিয়াড়িতে এখন বর্তমানে প্রায় 3,000 পরিবার এই কাজের সঙ্গে জড়িয়ে আছে। হ্যাঁ, তো সেই 3,000 পরিবারের মধ্যে প্রায় এখন বর্তমান যা অবস্থা হয়ে গেছে, 3,000 পরিবারের মধ্যে প্রায় দেখা যাবে যে 2,000-এরও বেশি পরিবার এখন লেবারের কাজ করছে, না হলে যেহেতু নেই বলে ছেড়ে হ্যাঁ দিয়েছে। কাজ নেই, বেচা কেনা বা বাইরে থেকে আরো বিভিন্ন ধরনের মেশিনের মালগুলো আসার কারণে হাতের কাজগুলো খারাপ হয়ে গেছে আস্তে আস্তে। এবার দেখা যাচ্ছে প্রায় আহ 2/3 পরিবার এই কাজ থেকে প্রায় দূরে চলে গেছে। তারা এখন কি করছে? তারা হয়তো কেউ রাজমিস্ত্রি লেবার করছে, কেউ বাইরে শ্রমিকের কাজ করছে। তো এখান থেকে মোটামুটি কত টাকা করে আয় হয়? এখান থেকে আয় একজন কারিগর, একজন মিস্ত্রির আয় ন্যূনতম 500 টাকা, এবং যারা একটু বেশি করে তাদের ক্ষেত্রে 600-700 টাকা ইনকাম হয়। মানে কতক্ষণ কাজ করতে হয় সেজন্য? 600-700 টাকা ইনকাম করার জন্য সকালবেলায় 6টার সময় থেকে কাজ শুরু করলে প্রায় 3টে নাগাদ করতে হয়। হ্যাঁ, দুপুর প্রায় 3টে নাগাদ করতে হয়। তখন আমাদের মাটিয়াড়িতে হয়তো এত জনসংখ্যাও ছিল না, তখনও কিন্তু আমরা 2200 কারিগর ছিলাম, 2200 শ্রমিক। বছর। সেই সময়? হ্যাঁ, কত- সেই কত সময়। বছর আগে? এটা 30 বছর আগেকার কথা বলছি। 2200 হ্যাঁ, সেটা এই বছর দশকের মধ্যে এত তাড়াতাড়ি মানে নিচেই নেমে গেল। এর কারণ হচ্ছে আজকে যে 500 টাকা কাজটা দেখছি, 600 টাকা কাজটা দেখছি, এই কাজটা কিন্তু আমাদের মাসে 30 দিন হয় না। এটা আমাদের অলরেডি 18 দিনের বেশি কাজ হয় না। হ্যাঁ, না, মানে আমাদের গড় হিসাব করলে 12 থেকে 13,000 টাকা, সেক্ষেত্রে আমাদেরকে 10 ঘন্টা কাজ করতে হয়, আর ওই 12-13 হাজার টাকা মতো আমাদের ইনকাম হয় মাসে। এবার কোনো মাসে হয়তো 10,000 হলো, কোনো মাসে 14,000 হলো, গড় সেই 12-11-র মধ্যেই আমাদের থেকে যায়। যেমন জকের কাজটা আমাদের খুবই ভালো ছিল, তারপরে যখন এই প্লাস্টিকের জগ ফগ এইসব উঠে আসলো, ওর একটা বিকল্প যখন চলে আসলো, তখন এটাকে খানিকটা দমিয়ে দিল, তারপরে হাঁড়ির কাজটা যেভাবে চলছিল, বিকল্প স্টিলের যে হাঁড়িগুলো এখন আসছে, খুব অল্প পয়সার মধ্যে মালটা পেয়ে যাচ্ছে। আর পিতলের যে মানটা, সেই মানটা মানে সবাই তো বোঝে না। পিতল আজকে আপনি 600 টাকায় কিনছেন, ঠিক 5 বছর পর ভাঙাটা বিক্রি করবেন ওই 600 টাকায় কেজিতে বিক্রি হবে, বেশি দামেও হতে পারে। আবার বেশি দামও হতে পারে। এর তো মূল্যটা বাড়ছে। কাজেই যারা খুব বুদ্ধিজীবী হিসাব করে চলে, তারা কিন্তু পিতলের জিনিসটা ব্যবহার করে, কিন্তু সব মানুষ তো এই ব্যবহার করার মতো সুযোগটা পাচ্ছে না। এর যে জায়গা, এর যে মূল্যটা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে যে সে একটা হাঁড়ি কিনে নিজে ব্যবহার করতে পারে না। আমাদের হয়তো বড় বড় অনুষ্ঠান, বিয়ে শাদী এরকম যখন বাজার আসে, তখন আমাদের সিজনটা, মার্কেটটা খুব কমে গেছে। হ্যাঁ, মার্কেটটা আমাদের কমে গেছে। আপনারা বললেন যে অনেক ফ্যাক্টরি তৈরি হচ্ছে, মেশিনও তৈরি হচ্ছে বলে আপনাদের জিনিসের অতটা মানে মার্কেট করতে পারছেন না, কম
যদি এখানে কোনো ফ্যাক্টরি হয়, ধরুন, এরকম চিন্তা ভাবনা কি আপনারা করেছেন যে আশেপাশে কোথাও হয়তো সরকারি ভাবে বা একটা ফ্যাক্টরি হলো, তাতে আপনারা কয়েক হাজার লোক কাজ করতে পারলেন, সেরকম কিছু? না, এর আসল কথা হচ্ছে যখনই মেশিনে তৈরি হচ্ছে এই কাজগুলো বিক্রি একরকম বলতে গেলে বিক্রি কমে যায়নি, হ্যাঁ, সেটা তো বলছি, বিক্রি কমে যায়নি, বিক্রি কমে যায়নি, বিক্রি একরকম আছে। আবার বলতে গেলে কি বিক্রি আরো যত দিন যাচ্ছে এই থালার কাজ আমরা যে কাজটা করি এই কাজটার বিক্রি হয়তো আরো বাড়ছে, আরো মানুষের ব্যবহার বাড়ছে। তবে আমাদের যে হাতের কাজটা, একটা মহাজন দেখা গেল যে 100 কেজি মাল তৈরি করাচ্ছে একটা মহাজন, 100 কেজি মালটার পিছনে আমরা 5টা কারিগর কাজ করছি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে সেই মালটা মহাজন 5টা কারিগরকে না দিয়ে মেশিনের দ্বারা তৈরি করে নিচ্ছে। এই মেশিনের দ্বারা কি হচ্ছে, ওই 5টা কারিগরের কাজটা একটা মেশিন একাই করে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা 5জন কারিগর আর কাজ পাচ্ছি না। তখন সেই 5জনের পরিবারের মধ্যে হয়তো একজন পাচ্ছে কাজ টুকিটাকি, বাকি 4জন, হ্যাঁ, মেশিনের জন্য বাকি 4জন হয়তো দেখা যাচ্ছে অন্যান্য দিকে শ্রমিকের কাজে। হ্যাঁ, এরকমটা হয়ে গেছে। ফলে মেশিনের যে কাজ, মেশিন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে বলে আপনাদের একটা কর্মসংস্থানের সমস্যা হবে, সেটা স্বাভাবিক। তো ধরুন যদি ফ্যাক্টরি হলো, বড় ফ্যাক্টরি হলো, সেক্ষেত্রে ধরুন মাটিতে 1000 লোক কাজ করছে, তো 1000 লোক যদি গিয়ে কাজ করার জায়গা তৈরি হয়, তো সে দাবি আপনারা করেছেন কি, মানে কোন বিধায়ককে বা এমপি কে আপনাদের? এখানে সেরকম কোনো পরিকল্পনা হয়নি। আর যদি বড় ফ্যাক্টরি করে সেখানে যদি 2-5 হাজার করে এক একটা ফ্যাক্টরিতে 200 করে কি 300 করে লোক দেয়া যাবে, সেই লোকগুলো করবেটা কি? তাদেরকে তো গিয়ে ঝাঁট দিতে হবে। সেই না, মেশিনের সাহায্যে যে কাজটা হবে সেই কাজটা তো তাকেও শিখতে হবে, তাকেও তো তার সঙ্গে থাকতে হবে। দেখা গেল মেশিনের সাহায্যে যে মালটা তৈরি হচ্ছে সেটার সঙ্গে আমরা হয়তো আমাদের আবার একটা শিখতে সময় লাগবে। সেক্ষেত্রে যদি পুনর্বাসন দেওয়া হয়, মানে আপনারা যদি কাজ করতেন, কারিগরের এই কাজ শিখতে মিনিমাম 1 বছর টাইম লাগে। 1 বছর time লাগে। কাজ শেখার পর সে যদি আবার অন্য মেশিন নিয়ে এসে তার পেটে লাথি মেরে কাজ বন্ধ করে দেয়, তাহলে তাকে আবার আলাদা কাজ করতে হবে। সে তো এই পেতুলের কাজ ছাড়া আমাদের এখানে কেউ অন্য কাজ জানে না, তাকে বাইরে যেতে হবে, না হলে মাঠে ঘাটে কাজ করতে হবে। আবার তার জন্য তাকে কাজ শিখতে হবে, এক্সট্রা টাইম লাগে। তো আপনারা তাহলে আপনাদের মানে আপনারা যদি দাবি রাখতে চান, ধরুন, তাহলে কি দাবি রাখবেন? এখন আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে কাজগুলো আমরা এখন করছি, হাতে করছি, এই কাজগুলো যখন মেশিন ছিল না আমাদের গ্রামে, মানে যেগুলো মেশিনের দ্বারাই তৈরি হচ্ছে, এই মেশিন যখন ছিল না তখন কিন্তু সবাই কাজ পেয়েছে। সমস্ত পরিবারের কম বেশি 2-1 জন করে সদস্য এই আমাদের এই পিতলের কাজ, কাঁসা পিতলের কাজের সঙ্গে জড়িয়ে। তো আমাদের যেটা দাবি সেটা হচ্ছে আমাদেরকে এতটুকু সাহায্য করুক যে মেশিনটা যেন আমাদের এখানে না আসে, কারণ মেশিন আসলেই আমাদের কাজ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কারণ একা একটা মেশিন 15টা 20টা বা 30টা শ্রমিকের কাজ একটা মেশিন করছে। এবার দেখা যাচ্ছে এই যখন 20টা 30টা শ্রমিকের কাজ একটা মেশিন করছে, সেটা পুঁজিপাতিদের কাজ হয়ে যাচ্ছে, আমাদের জন্য নয়। আমাদের মতো মানে এই নিম্নবিত্তর একদম গরিব ফ্যামিলির জন্য নয়, কারণ আমরা তো একটা মেশিন না নিজে করতে পারবো, বা আমরা 20 জন শ্রমিক আছি আজকে, হয়তো মেশিনের লোক লাগবে কিন্তু 20 জন তো লাগবে না, তখন 2 জনে কাজ হয়ে যাবে। আপনারা বলছেন যে মেশিন যেন না আসে বা আপনাদের যে কাজটা যেন রেগুলার পেতে থাকেন। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে মেশিন সবসময় যে ভালো নিয়ে আসে এমন বিষয় নয়, অনেক সময় মানুষকে কর্মহীন করে দেয়, কর্মহীন করে দেয় তাদেরকে, তাদের কাজ থাকে এবং এনাদের ক্ষেত্রেও বা আমির হামজার ক্ষেত্রেও সে একই ঘটনা ঘটছে এবং দেখছেন, আমরা দেখবো তিনি কিভাবে কাজ করেন, একটু আমরা দেখালে আমরা খুব খুশি হব। এবং অবশ্যই আমরা আশা করব যে প্রশাসন এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যেন তাদের কথা ভাবেন, তাদের কথা মাথায় নিয়ে একটা পুনর্বাসনের ব্যবস্থা করেন, অথবা তাদের যে কাজ সেটাকে শিল্পী হিসেবে স্বীকৃতি দিয়ে, শিল্প হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের আলাদা সম্মানের ব্যবস্থা করেন। এবং সেই সঙ্গে সঙ্গে অনেক সময় সরকার ভাতা চালিয়ে দিতে পারে, অনেক কিছুই করতে পারে সরকার, কারণ এটা শিল্পের কাজ, এটা শিখতে অনেক সময় লাগে। একটা আর্টিস্ট যেমন পরিশ্রম করে অনেক দিন থেকে ধরে শেখেন, তারাও তাই করেছেন, প্রায় 1 বছর ধরে কাজ শিখে সেটা পারফেকশনে পরিণত করেছেন এবং তারপরে সেই কাজ করছেন। সেই কাজ হারানো সত্যি কষ্টকর। তো আপনাদের অনেক ধন্যবাদ।